নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন বুড়া পীরের দয়ায়। লিখেছেন মুস্তফা নাসাদ। শুরু হচ্ছে আজকের গল্প মুস্তফা নাসাদের বুড়া পীরের দয়ায়। একটু বেলা হতেই বনের আগুনের মতো খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। যে শোনে সেই অবাক হয়, বিশ্বাস করবে কি করবে না, দোটানায় পড়ে যায়। আর সন্দেহ ও ভক্তি মেশানো দৃষ্টিতে বুড়া পীরের ভাঙা সমাধির দিকে তাকিয়ে মাথা নত করে প্রণাম ও সালাম জানায়। কিংবদন্তির মতো এ তল্লাটে কথাটা চালু ছিল যে বুড়া পীর খুবই জাগ্রত। ভক্তি ভরে তাকে ডাকলে দেখা পাওয়া যায়, মুশকিল আসান হয়। বহু লোকে তাকে বহু ব্যাপারে দেখেছিল, কিন্তু কেউই তার দেখা পায়নি কোনোদিনও। তাই সবাই ধরে নিয়েছিল যে তার সম্পর্কে এতদিন তারা যা শুনেছে তা কোনোটাই সত্য নয়, অন্ধবিশ্বাসের ঘটনা এসব। তা না হলে একটা প্রমাণও তো মিলত। তা যখন আজ পর্যন্ত মেলেনি, তা আর ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সবাই যখন বুড়া পীরকে ভুলতে বসেছে, ঠিক তখনই ঘটল ঘটনাটা। রোজকার মতো সেদিনও যে যার কাজে যাবার তোড়জোড় করছিল। ঠিক সেই সময় লোককে জানান দিয়ে গ্রামে ঢুকলো বাগজোলার হারান মণ্ডলের নাতি পরাণ মণ্ডল। 20-25 জন লোকের মাথায় ফল মূল ও দই মিষ্টির হাঁড়ি চুবড়ি রয়েছে। সামনে পিছনে নামি বাজনদাররা বাজনা বাজাচ্ছে, মুহুর্মুহু বাজি ফাটছে, আর ভক্তিতে হাত ছোড় করে চোখ বুজে সবার আগে ভাগে এগিয়ে চলেছে পরাণ। গ্রামের মোড়ল অস্বীতিপর হাজি জামাল সাহেবের বৈঠকখানার কাছে এসেই সবাই থামল। নানা লোকের শোরগোল ও ছেলেপিলেদের চেঁচামেচি শুনে অন্দর মহল থেকে বেরোলেন হাজি সাহেব। চুল দাড়ি ভুরু সবই যেন শন সফেদ, মাথায় ফেজ টুপি, এক হাতে তসবি দানা, অন্য হাতে লাঠি। বয়সের ভারে একটু নুয়ে পড়েছেন অবশ্যই, তবে দেখলে কারোর বুঝতে বাকি থাকে না যে হাজি সাহেবের লম্বায় 6 ফুটেরও বেশি। এবং সুদূর আফগানিস্তান থেকেই যে একদা তার পূর্বপুরুষরা এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি ব্যাপার বলো তো, এত চেঁচামেচি কিসের? হাজি সাহেব ভরাট গলায় জিজ্ঞাসা করলেন। আলতাফ আফগানি নামে একজন লোকের খোঁজে এসেছেন এরা। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন যেন হাজি সাহেবের উদ্দেশ্যে বললে, আমরা তো ওই নামে কোনো লোককেই জানি না। তাই তো আপনার কাছে নিয়ে এলাম। হাজি সাহেব তার কথা শুনে আর স্থির থাকতে পারলেন না, খুব বিচলিত হয়ে পড়লেন। তারপর যে লোকটি আলতাফ আফগানির খোঁজে এসেছিল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তার কথা জানলে কি করে? গতকাল রাত্রিরে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তারই দয়ায় আমি প্রাণে বেঁচে গেছি হুজুর। কিভাবে? হাজি সাহেব আরাম কেদারায় বসে আলবোলায় একটা শুকটান দিয়ে ফের জিজ্ঞাসা করলেন। উত্তরে লোকটি হাজি সাহেবের পায়ের কাছে বসে গতকালের রাত্রিরের সমস্ত ঘটনা একের পর এক সবিস্তারে বলতে শুরু করলো। সবাই উৎসুক হয়ে তার কথা শুনতে লাগলো। দুপুরের পর থেকেই আকাশের হাবভাব খুব একটা ভালো মনে হচ্ছিল না। গোমরা মুখ, থমথমে ভাব, মাঝে মাঝে দমকা বাতাস বইছিল। সন্ধে না হতেই লোকজন যে যার বাড়িতে ফিরতে শুরু করলো। দেখতে দেখতে গঞ্জের হাট ফাঁকাও হয়ে গেল। আমিও মুদিখানা বন্ধ করে ঘাটের দিকে গিয়ে ছুটলাম। বাতাসের শোর একটু একটু করে তখন ক্রমেই বাড়ছে। ঝড় ওঠার পূর্বাভাস। ঘাটে গিয়ে দেখলাম নদী খুবই অশান্ত। ঢেউগুলো সব আচারি বাচারি খাচ্ছে। তার তীরের দিকে আক্রোশে ফুঁসতে ফুঁসতে ছুটে আসছে। একটা নৌকাও নেই। আকাশের অবস্থা খারাপ দেখে নৌকাগুলো বেলা থাকতে থাকতে ছেড়ে দিয়েছে। বাড়ি ফেরার পথও বন্ধ। সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে ভয়ে শিউরে উঠলাম। বলতে বলতে লোকটা থামল। জিভ দিয়ে ঠোঁটটা ভিজোবার চেষ্টা করে বললে,
একটু জল খাওয়াবেন হাজি সাহেব? কেন খাওয়াবো না বাবা, তুমি যে আমার মুশকিল আসান করতে এসেছো আজ। হাজি সাহেবের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভরাট গলায় হাঁক পারলেন, ওরে এক গ্লাস বাদামের শরবত নিয়ে আয় চটপট, আর শোন, গোলাপ জল ও জাউরান দিতে ভুলিস না যেন। হাজি সাহেবের কথা শেষ না হতে হতে ভিতর থেকে ভৃত্য বেলোয়ারি গ্লাসে বাদামের শরবত নিয়ে এলো। লোকটা ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটুকু গলায় ঢেলে আবার বলতে শুরু করলো, কি যে করি ভাবছি, বাড়ি ফেরা খুবই দরকার। বাড়িতে আমার স্ত্রী ও ছেলে মেয়েরা ছাড়া কোনো চতুর্থ ব্যক্তি নেই। এদিকে নন্দী ডাকাত সারা অঞ্চল কাঁপিয়ে ডাকাতি শুরু করেছে। টাকা কড়ি গয়নাগাটি নিয়ে যে রেহাই দেবে তা কিন্তু নয়, প্রাণে না মারলে ওরা তৃপ্তি হয় না। তাই রাত্রির হলেই যে যার বাড়ি ঘর ছেড়ে বনে গিয়ে গাছে উঠে প্রাণ বাঁচায়, আবার সকাল হলে যে যার বাড়ি ফেরে। টাকা পয়সা সোনা দানা যাই যাক, পৈতৃক প্রাণটা তো বাঁচবে। খেয়াঘাটে দাঁড়িয়ে 7-5 ভাবছি, চোখের সামনে বারবার ভেসে উঠছে অসহায় স্ত্রী কন্যার মুখ। এমন সময় ঝড় উঠল। আরিব্বাস, কি সে ঝড়! যেন শিবের তাণ্ডব নৃত্য। তারপরে নামলো বৃষ্টি মুষলধারে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটে গেলাম পরিত্যক্ত ইটভাটার শ্রমিকদের অস্থায়ী চালাঘরের দিকে। ঘরের কাছে বরাবর গিয়ে ভূত দেখার মতো অবস্থা হলো আমার। ঘরের মধ্যে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে দল বল সমেত বসে রয়েছে নন্দী ডাকাত। প্রাণ বাঁচাতে আবার ছুটলাম খেয়াঘাটের দিকে। শিকারকে নাগালের মধ্যে এসে আবার পালাতে দেখে তাড়াড়া করে আমার পিছু নিল। ঘাটে পৌঁছে থেকে এক ভদ্রলোক তার স্ত্রী, মেয়ে, 2 মেয়ে ও ভৃত্যকে নিয়ে নৌকার জন্য অপেক্ষা করছেন। তাদের কাছে গিয়ে আমি কাতর স্বর করে বললাম, দয়া করে আমাকে বাঁচান। ভয় নেই, কি হয়েছে বলো বাপু? ভদ্রলোক আমাকে অভয় দিয়ে জিজ্ঞাসা করলেন। নন্দী ডাকাত আমার পিছু নিয়েছে, এখন এসে বললো বলে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনারা জানেন না ও বড় নিষ্ঠুর, রক্ত পিপাসু। তাই নাকি? ভদ্রলোক নির্লিপ্তভাবে তাচ্ছিল্যের সুরে বললেন। একটু পরে নন্দী ডাকাত তার দলবল নিয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হলো। তার 2 চোখে আগুন ঝরছে, হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ক্রোধে ফেটে পড়ে সে বললে, ওরে নচ্চার, আমার হাত থেকে পালাবি কোথায়? বলেই খপ করে আমার একটা হাত চেপে ধরলো। আমি প্রাণ ভয়ে বলি পাঠার মতো ঠকঠক করে কাঁপছি, মুখে কোনো কথাও সরছে না। ভদ্রলোকটির দিকে সাহায্যের জন্য করুণভাবে তাকিয়ে রইলাম। ওকে ছেড়ে দাও, নইলে ভালো হবে না, ভদ্রলোক শান্তভাবে বললেন। নন্দী ডাকাতকে তিনি কখনোই আমল দিলেন না। বটে, ছেড়ে দাও বললে ছেড়ে দিতে হবে। নন্দী ডাকাত মুখ ভেঙচে বললে, তোর কথায় কে রে তুই? তোর ঝুম। ভদ্রলোক দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ঘৃণা করে বললেন, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দিয়ে এই বেলা মানে মানে কেটে পড়, তবে রে বেটা। বলেই নন্দী ডাকাত ভদ্রলোকের ঘাড়ে রামদা দিয়ে মারলো এক কোপ। সঙ্গে দেহটা থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল। ফিনকি দিয়ে রক্তের ফোয়ারা ছুটল আকাশের দিকে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে মাটিতে কিন্তু পুড়ল না। শূন্যে কয়েক মিনিট ভেসে রইল। তারপর বন বন করে চরকির মতো ঘুরতে ঘুরতে বাইরে থেকে ভারী গলায় কেউ আওয়াজ দিল, আমরা পুলিশ, দরজা খুলুন। পুলিশ? থানায় গিয়ে জয়েন্ট পিটিশনার দিয়ে আসার পরও পুলিশ? কাঁপা কাঁপা বুকে দরজা খুলতেই হুড়মুড় করে কয়েকজন উর্দি পরা লোক ঘরে ঢুকে এলেন। তাদের মধ্যে কালো ও খেকুড়ে চেহারার থানার মেজবাবুকে চিনলেন দীপ্তাগ্নিবাবু। বিকেলে শিবাংশুর সঙ্গে থানায় গিয়ে তার হাতেই পিটিশন দিয়ে এসেছেন তারা। আপনি স্যার? হ্যাঁ আপনি। মুখ থমথম করছে মেজবাবু। ঘাড় ফিরিয়ে পেছনে দাঁড়ানোর কনস্টেবলকে অর্ডার করলেন, যাও গাড়ি থেকে দেবার্তিবাবুকে নিয়ে এসো। কে দেবার্তিবাবু? বলেই দীপ্তাগ্নিবাবুর মনে পড়ে গেল। বললেন, দেবু, শিবাংশু প্রামাণিকের ছেলে। রাইট। মেজবাবু তীক্ষ্ণ চোখে দেখছেন।
তবে কি পিটিশনে কাজ হয়নি? দেবুর প্রেসারে পুলিশ ছুটে এসেছে তাকে ধরে গাড়ো দিয়ে ভরে দেওয়ার জন্য। কিন্তু এত বড় বাড়ি ফাঁকা পেলে কি করে যাবেন এখন পুলিশের সঙ্গে? সব চোরে লুটে পুটে নেমেছে। কেন যে লজ্জায় পড়ে আজ শিবাংশুকে তার সঙ্গে থাকতে বললেন না? দীপ্তাগ্নিবাবুর মনে হচ্ছিল মাথার চুল ছেড়েন, গলা ফাটিয়ে কেঁদে ওঠেন। কাল গঙ্গার ঘাটে কি সর্বনাশ কাণ্ড ঘটিয়েছেন এসেছেন তিনি। ভাবতে ভাবতে ঘরে এসে দাঁড়ালো শিবাংশুর ছেলে দেবু। তার দিকে চেয়ে দীপ্তাগ্নিবাবু জোর ধাক্কা খেলেন। দেবুর পরনে কাছা, তীব্র শোকে মুখখানা কালো হয়ে আছে। তার বাবা মারা গিয়েছেন। বাবা বলো কি? দীপ্তাগ্নিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আরে বিকেলে তো তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে আমার। ও পলকে দেবুর মুখখানা মরার মতো সাদা হয়ে গেল। দীপ্তাগ্নিবাবুর দিকে চেয়ে ভয়ার্ত গলায় প্রশ্ন করল, দীপ কাকা বাবার সঙ্গে বিকেলে? সত্যি সত্যি আপনি থানায় গিয়েছিলেন জয়েন্ট পিটিশন দিতে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দীপ্তাগ্নিবাবু বললেন। শিবুই তো আমাকে নিয়ে গেল। এই তো মেজবাবু সাক্ষী আছেন। ঘাড় দুলিয়ে সায় দিলেন মেজবাবু। দেবুকে বললেন, কি বলেছিলাম দেবার্থীবাবু? এবার বিশ্বাস হলো তো? আপনার বাবাই চাননি আপনি দীপ্তাগ্নিবাবুর বিরুদ্ধে এফআই করো। দীপ্তাগ্নিবাবু চমকে উঠলেন। অফিসারের দিকে চেয়ে ব্যস্তভাবে প্রশ্ন করলেন, ও কি আমার নামে এফআইআর করেছে? করেননি, তবে করতে গিয়েছিলেন। মেজবাবুর মুখ থেকে গাম্ভীর্য খসে পড়ল। চঞ্চলভাবে চারপাশটা দেখে নিয়ে গলা খাটো করে বললেন, বাবার সৎকার করে শ্মশান থেকে এই একটু আগে উনি ডাইরেক্ট চলে আসেন থানায় আপনার নামে এফআইআর করতে। আমি দেখিয়ে দিলাম আপনার পিটিশন, কিন্তু বিশ্বাসই করতে পারলেন না। তখন আমি বললাম, বিশ্বাস না হয় চলুন দীপ্তাগ্নিবাবুর বাড়ি। দীপ্তাগ্নিবাবুর মনে হলো বুকটা ব্যথা ব্যথা করছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ধপ করে চেয়ারে বসে সুন্দর দৃষ্টিতে তাকালেন মেজবাবুর দিকে। আপনিও বলছেন শিবু মারা গিয়েছে? আমার এতদিনের একজন বন্ধু মারা গেল, একটা খবর পর্যন্ত পেলাম না। মেজবাবু বিষণ্ণভাবে ঘাড় দুলিয়ে বললেন, কি করে পাবেন? শুনলেন তো, ইনি তার বাবার মৃত্যুর জন্য আপনাকেই দায়ী করেছেন। কাল আপনারা ঝগড়া মারপিট করছিলেন না? করেছিলাম, 100 বার করেছিলাম। দীপ্তাগ্নিবাবু আচমকা উত্তেজিত হয়ে উঠলেন। দেবুর দিকে চেয়ে ঘোরের মাথায় বলতে লাগলেন, শোনো দেবু, যতই আমরা লড়াই ঝগড়া করি না কেন, আমরা কিন্তু পরস্পরে বন্ধুই ছিলাম, জেনুইন বন্ধু। তোমার বাবা আমাকে কতটা ভালোবাসতেন বিশ্বাসই করতে পারবে না। কিন্তু দীপ কাকা, আমি বা বিশ্বাস করি কি করে? বলে দেবু যা জানালো অকল্পনীয়। কাল গঙ্গার ঘাটে দীপ্তাগ্নিবাবুর সঙ্গে ঝগড়ার ঘটনার পরই বাড়ি ফিরে মাঝরাতে শিবাংশুবাবু অসুস্থ হয়ে পড়েন। সকালে টের পেয়ে দেবুরা তাকে নার্সিংহোমে শিফট করে, কিন্তু লাভ হয় না। দুপুর 3টে নাগাদ শিবাংশু মারা যান। যে মানুষটা দুপুর 3টে মারা যান, তিনি বিকেলে দীপ কাকার সঙ্গে থানায় যান কি করে? ভয়ে বিস্ময়ে চেয়ার থেকে যেন ছিটকে পড়ে যাবেন বলে মনে হলো দীপ্তাগ্নিবাবুর। চিৎকার করে উঠলেন, দুপুর 3টে? আজ দুপুর 3টে? ঘাড় নেড়ে সায় দিয়ে দেবু এক চোখ অবিশ্বাস নিয়ে বিস্ফারিত চোখে চেয়ে রইল। দীপাগ্নি বাবুও চেয়ে আছেন। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো সিনিয়র সিটিজেন বন্ধুর দয়ায় থানা যখন এফআইআর নেয়নি, বাড়ি ফেলে রাত বিরেতে পুলিশের সঙ্গে যেতে হবে না, বাড়িতেই থাকতে হবে তাকে। কিন্তু ঘটনা হলো, আজ বাড়িতে গিন্নি নেই, ফাঁকা বাড়িতে। এরপর তার রাতটা কাটবে কি করে? পুরনো দিনের মতো জেনুইন বন্ধুর সঙ্গে তাস খেলে? আস্তে আস্তে দীপ্তাগ্নিবাবুর চোখ দুটো স্থির হয়ে এলো। শেষ হলো আজকের সমগ্র পর্ব, জেনুইন বন্ধু। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।